প্রিয় দর্শক, ইউন্নান যেন চীনের এক অনন্য সুন্দর রত্নভাণ্ডার, যেখানে প্রকৃতি, সংস্কৃতি এবং ইতিহাস এক চমৎকার সম্মিলন ঘটেছে। এজন্যই বলা হয় ল্যান্ড অফ ইটার্নাল স্প্রিং, চির বসন্তের ভূমি। এখানকার সুউচ্চ পর্বতমালা, গভীর গিরিখাত, মালভূমি, অসংখ্য হ্রদ আর বিখ্যাত 3টি সমান্তরাল নদী ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে স্থান করে নিয়েছে, যা প্রমাণ করে এখানকার প্রাকৃতিক শ্রেষ্ঠত্বের। সম্প্রতি বিশ্বের দক্ষিণের দেশগুলি যেমন বাংলাদেশ, মিয়ানমার এবং লাওসের 3টি দেশের সাংবাদিকদের নিয়ে বাওশানের স্থানীয় সরকারের আমন্ত্রণে একটি রাষ্ট্রীয় সফরের আয়োজন করা হয়। এই সফরে যারা অংশগ্রহণ করেছিলেন এরকম কিছু সাংবাদিকদেরকে নিয়ে আজ আমরা হাজির হয়েছি। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ এবং চীনের সাংবাদিক। আমি পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে বেইজিং থেকে যুক্ত আছেন সাংবাদিক লি ওয়াংলু শিশির। আমার সঙ্গে আরও রয়েছেন বাংলাদেশের সাংবাদিক পলাশ মাহমুদ, এবং বেইজিং থেকে আরও যুক্ত রয়েছেন ইয়াং চিচেং অনুপমা। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। প্রথমেই আমি শিশির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই সফরের অভিজ্ঞতা যদি বর্ণনা করেন, কেমন ছিল এই 7-8-9 দিনের এই সফরটা? আমার জন্য এবার যে সফর ফলপ্রসূ, সম্মিলিত এবং চোখে খুলে দেওয়ার মতো এমন একটি সফর। আমরা এই দলকে আমাদের এই 8 দিনের মতো ইউনান প্রদেশের বাওশান শহরে ঘুরে দেখেছি। এর মধ্যে বাওশানের 3টি কাউন্টি আছে। আমরা এর মধ্যে 2টি কাউন্টিতে ঘুরে দেখেছি, চাংনিং কাউন্টি আর লংনিং কাউন্টিতে। তারপর যে শেষে 2 দিন আমরা তো বাওশানের অধীনে আরেকটি যে শহর থাংছং শহরে ঘুরে দেখেছি। বিশেষ করে আমিও প্রথমবারের মতো বাংলাদেশের সাংবাদিকের সঙ্গে সহযোগিতা করি। যে কাজ করার যে চেহারা দেখে আমিও খুব মুখস্থ হয়েছি, আর এসব কিছু আমার মনে খুব গভীর ছাপ ফেলে। জি, ধন্যবাদ শিশির। আমি পলাশ মাহমুদ, আপনার কাছে আসতে চাই। আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন এবং চীন সফর, এটা আপনার প্রথম সফর ছিল। কেমন দেখলেন চীনকে? ধন্যবাদ রাসেল ভাই। আমি এর আগে কিন্তু একাধিকবার মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল ভ্রমণ করেছি। হ্যাঁ, কিন্তু চীনের যে বাওশান এলাকা, বাওশানের আমরা তো আবার বিভিন্ন ছোট ছোট গ্রামে, ইউনিয়ন লেভেলের যে এলাকাগুলো, এগুলোতে ঘুরেছি। কিন্তু আমার অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন। চীন সম্পর্কে আমরা হয়তো জানি যে বাণিজ্যিক ব্যাপার, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল যে ফাংশনগুলা বেশি, বাংলাদেশ চীন থেকে প্রচুর আমদানি করে, এরকম একটা ধারণা ছিল যে কমার্শিয়াল বেশি এবং নগরায়নটা অনেক বেশি। কুনমিং এর বাওশান এলাকায় গিয়ে আমি যেটা দেখলাম, আমার কাছে মনে হলো যে প্রকৃতিটাকে তারা নিজেদের মতো সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, যে নগরায়ন করলে যেমন প্রকৃতি থাকে না, কিন্তু এরা এখানে আধুনিকায়ন করেছে, প্রকৃতি যেভাবে আছে সেটাকেই সাজিয়ে নিয়েছে। সো এই যে ন্যাচারাল বিউটি যদি দেখতে হয়, তাহলে আমার মনে হয় যে বাউশানের মতো এত সুন্দর জায়গা খুব কমই আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই আপনাকে, সেটা হচ্ছে যে আমরা পাহাড়ি এলাকাগুলোতে যখন ঘুরলাম, পাহাড় ছিদ্র করে যে টানেল তৈরি করা, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে যাচ্ছি আমরা সরাসরি টানেল দিয়ে, এবং এই এক পাহাড় থেকে যখন বের হলাম, বের হয়ে আরেকটা জায়গায় যাওয়ার সময় আমরা দেখছি যে টানেলটা, এক টানেল থেকে আরেক টানেল পর্যন্ত যে রাস্তা আছে, এই রাস্তাটা পুরা মেঘে ঢেকে আছে। কিন্তু মেঘের ভিতর দিয়ে গাড়ি চালানোর মতো অভিজ্ঞতা পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার ঠিক জানা নেই। তো এটা আমি যে ন্যাচারাল বিউটি সেটা সম্পর্কে বললাম। চীন সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, এই ধারণাটা পাল্টে গেছে টোটালি। এর আরেকটা বড় মিসকনসেপ্ট আমার পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে খাবার নিয়ে। আমরা বাংলাদেশে সাধারণত চীনা বা জাপানিরা যেই টাইপের খাবার খায়, আমরা কিন্তু মনে করি যে আমরা এই খাবার খেতে পারবো না বা অভ্যস্ত, বা সেখানে বাংলাদেশের টুরিস্টরা গেলে খাবার খেতে পারবে কিনা। যেমন আমি যখন যাই তখন কিন্তু আমার যে একজন পরিচিত লোক পরামর্শ দিচ্ছিল যে শুকনো খাবার নিয়ে যেতে। হ্যাঁ, তো যদিও শুকনো খাবার নেওয়া হয়নি, কিন্তু যাওয়ার পরে আমি দেখলাম যে সব সময় কিন্তু আমরা খাওয়ার উপযোগী খাবারই ওখানে পেয়েছি, এবং এজ এ মুসলিম হিসেবে সেখানে গরুর মাংস অ্যাভেলেবেল আমরা পেয়েছি, হাঁসের মাংস পেয়েছি, সবজি পেয়েছি, রাইস পেয়েছি। তো এগুলো যে আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়,
এইটা কিন্তু আমাদের জানা নাই। হ্যাঁ, এই এলাকার যে পর্যটন স্পট এবং প্রাকৃতিক সৌন্দর্য, এখানে আমাদের পর্যটকরা সম্ভবত এই মুখী না বা এইটা জানে না। তো এটা আমি চায়না মিডিয়া গ্রুপকে ধন্যবাদ দিব যে এটা অন্তত জানার সুযোগ হলো, এবং আস্তে আস্তে বাংলাদেশের সাথে চায়নার মানুষের এই সম্পর্ক সুদৃঢ় হবে, এবং বাংলাদেশের পর্যটকরা চায়নার এই এলাকা উপভোগ করতে পারবে আমি আশা করি। জি পলাশ মাহমুদ, আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই মুহূর্তে বেইজিংয়ে আছেন আমাদের অনুপমা, তার কাছে একটু জানতে চাই এই সফরে সবচেয়ে, এবং আমি তার আগে একটু যুক্ত করতে চাই দর্শকদের জানানোর জন্য যে এই সফরে এই তিনজনের সঙ্গে আমিও ছিলাম, এবং বাউশান সরকারের আমন্ত্রণে এই সফরে থাকার কারণে অনেক কিছু দেখেছি। আমার নিজেরও আসলে অনেক বলার মতো বিষয় আছে, কিন্তু আজকে আমি শুনতে চাই তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে শুনতে চাই, এবং আমি আমার অভিজ্ঞতাগুলোকে মেলাতে চাই। আমি অনুপমা আপনার কাছে জানতে চাই যে এই সফরের সবচেয়ে কোন বিষয়টা আপনার কাছে মুগ্ধ করেছে বা আপনার কাছে দাগ কেটেছে, যেটা আপনি বর্ণনা করতে চান? শিশির তো উল্লেখ করেছে যে বর্ষা সফরকারে আমরা চা পান করেছি, কফি পান করেছি এবং বিভিন্ন ধরনের মাশরুমও খেয়েছি। আর এর মধ্যে স্থানীয় কফি শিল্প তো আমার মনে অনেক বেশি গভীর ছাপ ফেলেছে। বর্ষা এর আবহাওয়া কফি চাষের জন্য উপযোগী এবং এখানকার কফি দোকানের সংখ্যা বেশি হলেও প্রতিটি কফি দোকানের আলাদা আলাদা থাকে এবং এগুলো কফি দোকান তো বিভিন্ন স্টাইলের। একটি দোকানে শুধু কফি দোকান খাওয়া যায় না, এবং এর সময় আমরা তো চারপাশের যে ধান ক্ষেতের সুন্দর দৃশ্যও পাওয়া যায়। আর একটি দোকানও পাহাড়গুলোর মধ্যে অবস্থিত, যে পলাশ ভাই এই বিষয়ে উল্লেখ করেছি, অনেক মজার একটি অভিজ্ঞতা। ধন্যবাদ অনুপমা। অনুপমা যেটা বলছিল, প্রিয় দর্শক, আসলে চীনে একটা কৃষি জমির নিচে কৃষি জমি, তার উপরে একটা ফ্রেম করে সেইখানে একটা কফি স্টল, নিচে ধান চাষ হচ্ছে, পানির মধ্যে মাছ চাষ হচ্ছে, উপরে কফি স্টল, সব কিছুই কোনো কিছুকে বিনষ্ট করে না। যেটা পলাশ মাহমুদও বলল, প্রকৃতির সৌন্দর্যকে ধরে রেখে কিভাবে আরও নতুন কিছু করা যায় সেইটা। আমি আবারও আসবো আপনার কাছে। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। RTV এবং চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আমরা কথা বলছিলাম ইউনান প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার গ্রামীণ পুনরুজ্জীবন নিয়ে। চলে যাচ্ছে আবারও আলোচনায়। এই মুহূর্তে শিশির, আপনি একজন সাংবাদিক, একজন সাংবাদিকের চোখে বাউশানের এই সফরে আপনি কি উপলব্ধি করলেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমি তো আগে ব্রাইটিং বারের মতো ইউনান প্রদেশে ভ্রমণ করেছি, তবে বাউশান সফর আমাদের জন্য একদম যে নতুন অভিজ্ঞতা। আর একজন সাংবাদিক হিসেবে আমি যেখানে দেখেছি সেটি আমার মনে সবচেয়ে ছাপ ফেলে, সেটা হলো যে সংস্কৃতি এবং প্রকৃতি যে কিভাবে যে স্থানীয় মানুষের আয়ের উৎস হতে পারে। ধরুন, তো আমরা আমাদের অনুপমা আর পলাশ ভাইও একটু উল্লেখ করেছেন যে আমরা একটি ধান খেতে মানে দেখতে গিয়েছি। এভাবে যে প্রকৃতির মধ্যে একটা সহজ চক্র তৈরি হয়েছে। মানে শুধু তাই না, এখন তো এই ধান খেতের পাশেই কফি দোকান পাওয়া যায়, আর পর্যটকরা এসে যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে, মানে স্থানীয় পর্যটন শিল্প এর ভিত্তিতে উন্নয়নের সুযোগ পায়। সফরের শেষ দিকে আমরা স্মোলা নামে একটি সংখ্যালঘু জাতির গ্রামে গিয়েছি। ওয়া জাতির একটি গ্রাম, তাদের যে নানান ঐতিহ্য, তাদের খাবার, নাচ গান এগুলো, তবে আগে শুধু তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন তো এগুলো পর্যটনের যে একটি আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে। গ্রামের মানুষ তারা যে গাইড, শিল্পী, দোকানের মালিক হতে পারেন। আর তো এটা দেখেও আমি বুঝলাম, তো মানে তারা নিজের সংস্কৃতিকে খুঁজে পেয়েছে। সাংবাদিক হিসেবে আমার মনে হলো এটি তো আমার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য একটা উল্লেখ করার মতো বিষয়। জি, ধন্যবাদ শিশির। পলাশ মাহমুদ, আমি বলতে চাই বাংলাদেশের অনেক গ্রাম আছে, এবং চীন যেভাবে গ্রামীণ উন্নয়নের এক ধরনের মডেল তৈরি করেছে,
গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবনের যে ধরনের দৃষ্টান্ত তারা দিয়েছে এবং চীন যেভাবে বিগত 40 বছরে দারিদ্র্যকে জয় করে একটা নতুন বলিষ্ঠ অর্থনীতির ভিত্তি গড়ে তুলেছে, এইখান থেকে কিভাবে উদাহরণ হতে পারে আর কি বাংলাদেশের জন্য এটা? চীন সফরে নতুন যে জিনিসগুলা দেখলাম, শিখলাম এবং অভিজ্ঞতা হলো, তার মধ্যে এটা গ্রামীণ উন্নয়নের যেসব পদক্ষেপ আছে, আমি একটা খুবই মার্ক করেছি। সেটা হচ্ছে এই আমরা যে মাশরুম সেন্টারে গিয়েছিলাম, যে ওখানে যে কোম্পানিটা আছে, ওই কোম্পানিটা আপনার স্থানীয় কৃষকদেরকে বা দরিদ্র মানুষদেরকে ইউনাইটেড করে তাদেরকে দিয়ে পাহাড়ি এলাকা থেকে মাশরুম সংগ্রহ করে। তো এটা করতে পারে, কিন্তু ওনারা যেটা করছে সেটা হচ্ছে বাজারে যেই দামে বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি দামে কৃষক থেকে কিনে ওনারা এখানে ভর্তুকি দিচ্ছে। এই জায়গাটা দেখেছিলাম যে রুট লেভেলের একদম গ্রামাঞ্চল, যেখানে মানুষের হয়তো অন্য ইনকামের তেমন সোর্সিং নাই। তো ওখানকার মানুষদের জীবনমান উন্নয়ন এবং তাদের আর্থিক উন্নতির জন্য এই যে ব্যবস্থাপনা, হ্যাঁ, সমবায় পদ্ধতি অনেকটা, তো এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের বাংলাদেশেও কিন্তু এই পদ্ধতিটা ফলো করা যেতে পারে, এটা আমি খুবই ওখানে এটা বোঝার চেষ্টা করেছি, এটা ভালো লেগেছে। চায়না সরকার স্থানীয় প্রশাসন দিয়ে বা যেটাকে আমরা লোকাল গভর্নমেন্ট বলি, তাদেরকে দিয়ে সম্ভবত অঞ্চল ভিত্তিক পরিকল্পনা বা পদক্ষেপ নিয়ে থাকে, যেটা আমাদের জন্য খুবই কম। যেমন দেখেন যে আমরা যেটা বলতেছিলাম যে ধানের সঙ্গে মাছ চাষ হয়, হ্যাঁ, ধানের সঙ্গে মাছ চাষ কিন্তু আমাদের দিকের গ্রামেও হয়। চায়নার এই ব্যাপারটা এক্সেপশন হচ্ছে, এই ধানের সঙ্গে মাছ চাষ যেখানে হচ্ছে এটা কিন্তু পাহাড়ের ঢালে, যেটা বাংলাদেশে আমরা হয়তো জুম চাষ করতে দেখি, একদম যে জুম চাষ হয়। তো এইখানে পাহাড়ের ঢালটাকে তারা এমন ভাবে কেটে ছোট ছোট করে কেটেছে, কেটে এক একটা সিঁড়ির মতো, হ্যাঁ, বড় বড় সিঁড়ির মতো করা, যে ওই সিঁড়ির উপরে আপনার ধান চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে। তো আমরা কিন্তু এটা চিন্তা করতে পারি না যে আমাদের পাহাড়ি এলাকায় যে ধান চাষ করা সম্ভব হতে পারে। তো চায়নারা তো তারা নিশ্চয়ই ওই এলাকার মানুষের জন্য কিন্তু তাদের এই পদক্ষেপটা। এরপরে যদি আপনি হট স্প্রিং এলাকাটা দেখেন, সেখানেও কিন্তু যেহেতু হট স্প্রিং এলাকাটা ওই পানি, বিশেষ পানির জন্য বিখ্যাত, যেটা পৃথিবীর 3টা জায়গায় আছে, কিছুটা গাঢ় রঙের পানি। তো তারা ওখানে কিন্তু ওই পানিটাকে ঘিরেই বাণিজ্যিক এলাকা গড়ে তুলেছে এবং ওই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। তো মোট কথা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে যেই এলাকার জন্য যেইটা উপযোগী, চায়নারা সেই এলাকার জন্য সেই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। তো বাংলাদেশ কিন্তু এইটা মডেলটা ফলো করতে পারে। বাংলাদেশে হয় কি, ধরেন যে গ্রামীণ উন্নয়ন প্রজেক্ট একটা হয়তো ঢাকা থেকে নেওয়া হচ্ছে, এখানে থেকে বিশাল বড় প্রজেক্ট পাস হচ্ছে, এখানে একদম নির্দিষ্ট ফ্রেমিং আছে, এইভাবে এই কাজগুলো হবে, এই একটা জিনিস বাংলাদেশের সমস্ত জায়গায় গিয়ে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। হ্যাঁ, তো সব জায়গার এনভায়রনমেন্ট, সব জায়গার মানুষের আচরণ, সব জায়গার মানুষের বিহেভিয়ার, সব জায়গার রাস্তাঘাট, সব তো একরকম না। হ্যাঁ, চাহিদা একরকম না। এখন আমি যদি ঢাকা থেকে একটা প্রজেক্ট নেই যে আমি মাছ চাষ করব, তো সব জায়গায় তো মাছ চাষ হবে না। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশ এটা খুব দারুণভাবে ফলো করতে পারে, যে অঞ্চল ভিত্তিক পরিকল্পনা করে বাস্তবায়ন করা। জি, পলাশ মাহমুদ ভাই, আপনি যথার্থই বলেছেন এবং আমি এই বিষয়টা একটু উল্লেখ করতে চাই যে R&D, গবেষণা এবং ডেভেলপমেন্টের বিষয়টা নিয়ে আগে কাজ করা, অঞ্চল ভিত্তিক আসলে প্রয়োজন, যে এই অঞ্চলের আবহাওয়া, জলবায়ু, এই অঞ্চলের পরিবেশের জন্য কোনটা ভালো, সেই অনুযায়ী একটা পরিকল্পনাকে দাঁড় করিয়ে সেই পরিকল্পনার ক্ষেত্রে গভর্নমেন্ট কিভাবে ভর্তুকি বা সাপোর্ট দিতে পারে, লোকালদের কিভাবে কর্মসংস্থান হতে পারে, অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, তাহলেই তো দেশের অর্থনীতি গড়ে উঠবে। সেই জিনিসটা আমরাও দেখেছি। ধন্যবাদ। আমি অনুপমা আপনার কাছে আসতে চাই, কিন্তু তার আগে নিতে হবে একটি ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে চায়না ফোকাস। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি আবারও আলোচনায়। আমরা কথা বলছিলাম ইউন্নানের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ পুনরুজ্জীবন নিয়ে। আমি এই মুহূর্তে অনুপমা আপনার কাছে আসতে চাই। টংচং জেলায় চীনের একটা বিখ্যাত থিয়েটার দেখেছিলাম। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে চীনের বিভিন্ন অঞ্চলের এক ধরনের সুর, সঙ্গীত এবং মিউজিক আছে। তো এই যে অঞ্চল ভেদে সুরের এবং মিউজিকের যে পার্থক্যটা, এটা
আমি ইউনানের বিশেষ কোনো মিউজিক আছে কিনা এবং সেখানকার কালচারের সঙ্গে এটা কিভাবে গড়ে উঠেছে সেটা আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। তো প্রাচীনকালে পাহাড়গুলোর মধ্যে থনচু মানুষের তাদের পরিবহন অনেক কঠিন কাজ ছিল, কিন্তু থনচু মানুষ তারা ঘোড়ায় চড়ে যা এবং সিল্ক বহন করে এবং তারা ইউনান থেকে দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং কি ইউরোপে পৌঁছেছেন। তাহলে এই ড্রামা আসলে প্রাচীনকালে এবং বর্তমানে তাদের স্থানীয় মানুষের সাহস এবং অধ্যবসায়ের একটি প্রতিফলন। আর এই ড্রামা শুধু বিশেষ নৃত্য এবং স্থানীয় সঙ্গীত এর মাধ্যমে তাদের আসল জীবন এবং ঐতিহ্য দেখায় না, বরং এই বিশেষ একটি লাইটানিং ইফেক্ট ও এইভাবে ব্যবহার করা যায়। আমরা জানি যে 25টি সংখ্যালঘু জাতির মানুষ বসবাস করে এবং প্রতিটি জাতি নিজের সঙ্গীত, তাই ইউনান প্রদেশের লোকসঙ্গীত বৈচিত্র্যময়। সাধারণত লোকগান মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষার প্রতিফলন। অন্য প্রদেশের লোকসঙ্গীত তুলনায় ইউনান প্রদেশের সঙ্গীত এর মধ্যে আরও সাহস বা স্থানীয় মানুষের প্রবণতাও রয়েছে। ইউনান প্রদেশের উপভাষায় তাদের গান পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু আমরাও তাদের সুরে তাদের বন্ধুত্ব, তাদের উষ্ণতাও অনুভব করা যায়। বিভিন্ন জাতির নিজের সুর বা গান আমরা শুনেছি। আমিও চীনের একটি ঐতিহ্যগত যে বাদ্যযন্ত্র এই ধরনের লোকসঙ্গীত বাজতে পারি, বরং চীনের জাতির এই ধরনের গানও আমিও বাজতে পারি। তাহলে চীনের বিভিন্ন অঞ্চলের সঙ্গীত বড় আকার আর বৈচিত্র্যময়। হ্যাঁ, জি, ধন্যবাদ অনুপমা, আপনি অত্যন্ত সুন্দরভাবে বললেন এবং আরফুর কথা বললেন। আরফুর এক অসাধারণ সুর আছে, এটা আসলে যে আরফু শুনেছে সে আরফুর প্রেমে পড়ে যাবে, এরকম এক ধরনের সুর। আর শিশির, আমি আপনার কাছে জানবো যে 56 জাতিগোষ্ঠীর চীনের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্য, সংস্কৃতি, কালচারের মিল বা অমিল রয়েছে। আপনি ইউনানের বাউশানের মধ্যে কি ধরনের মিল বা অমিল খুঁজে পেয়েছেন? আসলে এবার বাউশান সফরে আমরা মূলত দুটি সংখ্যালঘু জাতির সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে জানতে পেরেছি। এটি হলো ওয়া জাতি আর এটি হলো তাই জাতি। এই দুটি জাতিও বাউশানের যে প্রধান দুটি সংখ্যালঘু জাতির মধ্যে একটি। আর তাছাড়া ইউনানে বাস করে ধরুন যে হানি, ই, বাই সহ যে 20টির বেশি সংখ্যালঘু জাতি। নিজ জাতির যে প্রতিটি জাতি নিজের যে সংস্কৃতি ঐতিহ্য আছে, ধরুন তাদের যে নাচ গান, খাবার, পোশাক, মনে হয় এর মধ্যে কিছু মিল নেই, তবে খাবারের যে ফ্লেভার গুলো মনে হয় তো মানে ডগ আর ঝাড় খাবার বেশি খায়, কারণ এখানে প্রাকৃতিক পরিবেশের কারণে যে আসলে শুধু তাই আমরা তো তাই জাতির খাবার খেয়েছি। তো আর ওয়া জাতির আমরা তো বাবা নামে একটি রাইস পিঠা খেয়েছি। তো তাদের খাবারের মধ্যে মনে হয় বিভিন্ন যে জাতির মধ্যে খাবারের যে ফ্লেভার গুলো কিছু মিল আছে, তাই জাতির খাবার অথবা যে ইউনানের অন্য জাতির খাবারের মধ্যে মিল আছে। তবে এছাড়া বাকিগুলো তাদের তো নিজের বৈশিষ্ট্য আছে, তাই একবার আসলে যে সবকিছু যে দেখার সম্ভাবনা নেই। তো আশা করি তো আমাদের বাংলাদেশের বন্ধুরা সুযোগ পেলে তো মানে বারবার ইউনান প্রদেশে ভ্রমণ করতে আসেন, বরং বিশ্বাস করি যে প্রতিবারের যে অভিজ্ঞতা যে ভিন্ন হতে পারে আর অসাধারণ। জি, অসংখ্য ধন্যবাদ। এবং পলাশ ভাই, আপনার কাছে জানতে চাই যে গ্রামীণ পর্যটন হলেও যে পর্যটনের এক বিশাল সম্ভাবনার জায়গা আছে এখানে, বাংলাদেশ থেকে খুব বেশি দূরবর্তী না, অত্যন্ত প্রায় ফ্লাইটে 2 ঘন্টার রাস্তা, চট্টগ্রামের কাছাকাছি এটা ইউনান প্রদেশ। এবং আপনি এখানকার
পর্যটন শিল্প ওভারঅল চীন বাংলাদেশ সম্পর্কের জায়গাটাকে কিভাবে দেখেন? আমাদের পর্যটকরা কিন্তু এইখানে যেতে পারে। তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া বা থাইল্যান্ডে আমরা যারা আমাদের বাংলাদেশের মানুষ ঘুরতে যায়, সেই তুলনায় কিন্তু কুনমিং, বাওশান এলাকায় ঘুরতে যাওয়া সাশ্রয়ী। তেমন ওখানকার স্থানীয় খরচও কিন্তু সাশ্রয়ী। এত সুন্দর দৃশ্য এইখানে বাউসান এলাকায় যে জিনিসগুলো আছে এটা তো খুবই রেয়ার। আমার মনে হয় যে বাংলাদেশের পর্যটকরা যারা এই এলাকা আসলে ভ্রমণ করবে বা এই এলাকা সম্পর্কে জানবে, তারা অবশ্যই যাবে। আর চীনের মানুষ এত বন্ধুসুলভ, অতিথি পরায়ণ এ সম্পর্কে আমার ধারণা ছিল না। সো মানুষ যেখানে ব্যবহার ভালো পাবে, নিরাপত্তা পাবে, হ্যাঁ, সিকিউরিটি একটা বড় ব্যাপার টুরিস্টদের জন্য, সেটাও খুবই স্ট্রং সিকিউরিটি। এখানে কোনো রকম ইনসিকিউর হওয়ার মতো কোনো ইস্যু আমি দেখিনি। সুতরাং পর্যটকদের আকর্ষণ করার জন্য প্রধান যেটা দরকার সেটা হচ্ছে সিকিউরিটি, এরপরে হচ্ছে আপনার সৌন্দর্য, এরপরে আপনার খরচের ব্যাপারটা, সেটাও সাশ্রয়ী। তা আমার মনে হয় এই জিনিসগুলো যদি মানুষ জানে এবং বুঝতে পারে, তাহলে চীনের এই বাওশান এলাকা বাংলাদেশের মানুষের পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠতে পারে। অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে অনুপমা, আপনার কাছে জানতে চাই যে আপনি চীনের অন্যান্য গ্রামগুলো পরিদর্শন করেছেন, অন্যান্য গ্রামের সাথে বাওশানের এই গ্রামগুলোর মিল বা অমিল কি খুঁজে পেয়েছেন? চীনের বেশিরভাগের গ্রাম তো কৃষিকে অনেক গুরুত্ব দেয় এবং বাওশান সফরকালে আমরা তো চা এবং কফি এই শিল্প দেখেছি। বাওশান ছাড়া সেখানকার আবহাওয়া আরো উষ্ণ হয়। এখানে লিচু বা পেয়ারা এই ধরনের গ্রীষ্মমণ্ডলীয় ফল চাষ করা হয়। এছাড়া প্রাকৃতিক পরিবেশও ভালোভাবে সুরক্ষিত আছে। এভাবে গ্রাম অঞ্চলে শুধু কৃষি নয়, বরং পর্যটন শিল্প উন্নয়ন করতে পারে। চীনের গ্রাম অঞ্চলের উন্নয়নে সবার সুবিধা একসাথে সংযোগ করা হয়। চীনের বেশিরভাগ গ্রামে এক ধরনের রুরাল কোঅপারেটিভ বা যৌথ প্রকল্প চলছে। এর মাধ্যমে সকল কৃষকরা শুধু গ্রাম অঞ্চলে উন্নয়নের ফলাফল পেতে পারে, সবাই একসাথে ধনী হতে পারে। এবং পূর্ব চীনের উপকূলীয় গ্রামে, যেমন ফুজিয়ান প্রদেশ এবং জেজিয়াং প্রদেশ, এই ধরনের গ্রামে মৎস্য ও পর্যটন শিল্প উন্নয়নের জন্য উপযোগী। তাদের এই ধরনের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে পর্যটকদের আকর্ষণ করতে পারে। ধন্যবাদ অনুপমা, শিশির এবং পলাশ মাহমুদ। আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের দৃষ্টিভঙ্গি দর্শকদের সামনে তুলে ধরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অতিথিরা যেমনটি বলছিলেন, বাংলাদেশের অত্যন্ত নিকটবর্তী ইউনান প্রদেশ, ইউনানের প্রকৃতি, ইউনানের সুন্দর খাবার, ইউনানের ফল ফুল অত্যন্ত প্রসিদ্ধ এবং ইউনানকে বলা হয় ফল এবং ফুলের নগরী। এবং ইউনানের এই যে সুন্দর প্রকৃতি, মেঘ পাহাড়ের যে সম্মিলনের কথা আমাদের অতিথিরা বলেছেন, এই জন্যই আমাদের ধর্মগ্রন্থে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে তোমাদের জানতে হলে, দেখতে হলে, সুদূর চীনে যাওয়ার প্রয়োজন হলে সেখানেও যাও। এর মধ্যে দিয়ে বোঝা যায় যে আসলে কেন চীনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং চীনে না গেলে আসলে এগুলো অনুধাবন করার কোনো সুযোগ নেই। চীনকে নতুনভাবে আবিষ্কারের, নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ আপনারা পাবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।